আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল ওপার বাংলার বিখ্যাত লেখক আহসান হাবীবের লেখা জানালা। এই যে রঞ্জন, এই জানলাটা খুলবেন না। কেন? মানে ওপাশে ময়লা আবর্জনার বাজে গন্ধ আসে। ও আচ্ছা, ঠিক আছে, খুলবো না। সকালের দিকে আমার এই বাড়িতে ঘণ্টাখানেক গ্যাস থাকে না। অবশ্য গ্যাসের সমস্যা এখন সারা ঢাকাতেই, এ আর নূতন কিছু না। এছাড়া এ বাড়িতে আর কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। পানি সবসময় পাবেন, কারণ আমি ওয়াসার মেন লাইন থেকে আমার বাসা পর্যন্ত পাইপের ব্যাস 1/2 ইঞ্চি চিকন রেখেছি। এতে করে পানির স্পিড বেড়ে গেছে, বুঝতে পারছেন? ও আচ্ছা, পেরেছি। আপনার কি সায়েন্স ছিল? তাহলে বুঝতে পারবেন। সবার পানির পাইপের ডায়ামিটার 1 ইঞ্চি, আমি সেটা করেছি 1/2 ইঞ্চি। এতে করে পানির ফ্লো বেড়ে গেছে। পানির প্রেশার, পাইপের মেটেরিয়াল ফ্রিকশন সব বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি বাড়িটা বানানোর সময়। এভাবেই শুরু হয়েছিল রঞ্জনের সাথে তার নূতন বাড়িওয়ালার প্রথম আলাপ। এরপর বাড়ির চাবি বুঝিয়ে দিয়ে বাড়িওয়ালা নিচে নেমে গিয়েছিলেন। তিনি থাকেন নিচতলায়। রঞ্জন দোতলাটা আজই ভাড়া নিয়েছে। বাড়িওয়ালা রিটায়ার্ড পার্সন। রঞ্জন আজই মালিটোলার এই 3 নম্বর গলির নূতন বাড়িতে উঠল। আপাতত একাই। স্ত্রীকে নিয়ে আসবে শীঘ্রই, হয়তো এ মাসের শেষে। 26 তারিখ নিপার এক মামাতো ভাইয়ের বিয়ে শেষ করে একাই চলে আসবে এমনটা কথা। এই ফাঁকে রঞ্জন একটু বাড়িঘর গুছিয়ে ফেলছে। ঢাকায় তাদের নূতন জীবন শুরু হবে। অবশ্য বাড়ি থেকে নিপা ঘন ঘন ফোন দিচ্ছে, কোথায় কোনটা রাখতে হবে বলছে। মাঝে মাঝে ভিডিও কল করে তাকে দেখাতে হচ্ছে। যেমন টিভির ওপরে ঘড়িটা ঝোলানো ওর পছন্দ হয়নি, ও বলেছে ওটা টিভির পাশে লাগাতে। কিন্তু আমি বললাম দিব্যি দেখাচ্ছে, ও তো কিছুতেই মানবে না। শেষ পর্যন্ত টিভির ওপর থেকে ঘড়িটা নামাতেই হলো। অবশ্য আগের থেকে ওখানে পেরেক লাগানো ছিল দেখেই আমি ঘড়িটা লাগিয়েছিলাম। এখন আবার ফের নূতন করে টিভির পাশে পেরেক লাগিয়ে ঘড়িটাকে সেট করতে হবে। অনেক ঝামেলা। যা হোক, এই চলছিল সারা দিন ধরে। আজ অফিস বন্ধের দিন, তার জন্যই এত কাহিনী। বিকেলের দিকে বন্ধ জানলাটার সামনে এসে দাঁড়ালো রঞ্জন। বাড়িওয়ালা জানলাটা বারবার খুলতে নিষেধ করে গেছে। ওপাশে নাকি কি আছে, ডাস্টবিন না কি বলল। কি মনে করে রঞ্জন অনেকক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে আস্তে আস্তে জানলাটা খুলে ফেলল। সঙ্গে সঙ্গে কাঁঠাল চাপা ফুলের একটা হালকা সুবাস পেল রঞ্জন। ওপাশে দুর্গন্ধের তো কোনো বালাই নেই, উল্টো সুগন্ধ। ডাস্টবিন তো নেই, বরং একটা উঁচু দেওয়াল দিয়ে ওপাশটা ঘেরা। নিচে সবুজ ঘাসের লন, একটা জায়গা লম্বালম্বিভাবে উঁচু। ওটা হয়তো কারো কবর। এজন্যই কি বাড়িওয়ালা জানলাটা খুলতে নিষেধ করেছে? কে জানে, হতেও পারে। সন্ধ্যার পর রঞ্জন একটু বের হবে ঠিক করলো। আশেপাশে দোকানপাট, বাজার ঘাট কোথায় কি আছে দেখা দরকার। বিশেষ করে ফার্মেসি জরুরি। নিপার আবার ওষুধ কেনার খুব বাতে। সেজন্য সিঁড়ি দিয়ে নিচে নেমে বাজারে যাওয়ার তোড়জোড় করছিল রঞ্জন। হঠাৎ সিঁড়ির নিচে দাঁড়িয়ে থাকতে দেখল বাড়িওয়ালাকে। তিনি বললেন, কাজটা আপনি ঠিক করেননি। কথাটা শুনে হঠাৎ করে ঘাবড়ে গেল রঞ্জন। বলল, কি আমাকে কিছু বলছেন? বাড়িওয়ালা বললে, হ্যাঁ আপনাকেই তো বলছি। আপনাকে আমি জানলাটা খুলতে নিষেধ করেছিলাম না? কিন্তু আপনি কথা রাখেননি। কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। রঞ্জন খানিকটা অপ্রস্তুত হয়ে কি বলবো ভেবেই পেল না। বলল, না মানে আমি মানে খুলে ফেললাম, মানে বুঝতে পারছি না। রাগত স্বরে বাড়িওয়ালা বলে উঠল, এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে।
রঞ্জনের মনে হলো বাড়িওয়ালা যেন তাকে অভিশাপ দিচ্ছে। লোকটা তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে রঞ্জনের দিকে। রঞ্জন অস্বস্তি নিয়ে সরে পড়ল। দোকানপাট, বাজার, ফার্মেসি ওয়াকিং ডিস্টেন্সে। দেখে খুব খুশি হলো রঞ্জন। নিপার খুব একটা কষ্ট হবে না। টুকটাক জিনিসপত্র কিনে হোটেলে খেয়ে নিল রঞ্জন। হোটেলটা বরং একটু দূরে, তবে হোটেলটা খুব টিপটাপ। বোয়াল মাছের তরকারি দিয়ে প্লেন ভাত আর ডাল খেলো। আয়োজনটা ভালো। শীতের বোয়ালের টেস্টই আলাদা। 8টার মধ্যে বাড়ি ফিরে এলো রঞ্জন। তবে একটা খচখচানি মনের মধ্যে লেগেই রইল। বাড়িওয়ালা কি করে বুঝল যে সে জানলাটা খুলেছে? আর পেছনে আছেটাই বা কি? একটা তো কবর। কার কবর কে জানে? 9টার খবর শুনে বিছানায় একটা বই নিয়ে শুয়ে পড়ল রঞ্জন। বইটা আজ 2 মাস ধরে পড়ার চেষ্টা করছে। প্রথম দিকে বেশ ভালোই লাগছিল, মাঝামাঝি এসে পানসে লাগছে। এত বিখ্যাত বই, কিন্তু এমন লাগছে কেন? তবে কি অনুবাদটা খারাপ, নাকি পাঠক হিসেবে সে নিজে খারাপ? এখন মনে হচ্ছে মূল বইটা কিনলেই ভালো হতো। এসব ভাবতে ভাবতে রঞ্জন যেন কখন ঘুমিয়ে পড়েছিল। মাঝখানে অবশ্য নিপার সঙ্গে তার 2-1 কথা হয়েছে ফোনে। হঠাৎ করে ঘুম ভাঙল রঞ্জনের একটা ঠক ঠক শব্দে। উঠে বসল রঞ্জন। শব্দটা আসছে বন্ধ জানলার ওপাশ থেকে। ব্যাপারটা অনেকক্ষণ উপলব্ধি করার পর সে বুঝল, রঞ্জনের বাসাটা তো দোতলায়, বাড়িটাও দোতলায়, নিচতলায় বাড়িওয়ালা থাকে। কাজেই দোতলার জানলায় কে নক করবে? উঠে লাইট জ্বালালো রঞ্জন। তারপর বন্ধ জানলার কাছে গেল। দেখল সত্যিই তাই, ওপাশে কেউ যেন খুব থেমে থেমে টোকা মারছে। রঞ্জন যথেষ্ট সাহসী। সে আস্তে করে জানলাটা খুলল। মনে হলো হালকা কাঁঠাল চাপা ফুলের একটা সুবাস ঘরে এসে গেল। ওখানে কেউ দাঁড়িয়ে নেই। জানলায় টোকা দেবে তেমন লম্বা মানুষ নিশ্চয়ই বাংলাদেশে এখনো তৈরি হয়নি। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রঞ্জন ভাবল, তাহলে ঠক ঠক শব্দটা আসছিল কোথা থেকে? সে মনকে বুঝ দিল, জানলার কাঠের ভেতর ঘুনে পোকারা মাঝে মাঝে এমন শব্দ করে। মনে হয় বুঝি কেউ টোকা দিচ্ছে। রাত্রে শুনেছে বলে তার এমন মনে হচ্ছে। জনের এসব ফালতু মনে হলো। জানলা বন্ধ করে বিছানায় এসে শুয়ে পড়ল। কিন্তু বাকি রাত ঘুমোতে পারল না। সারা বাড়িতে হালকা কাঁঠাল চাপা ফুলের গন্ধ তাকে তাড়া করে বেড়ালো যেন। এমন নয় যে গন্ধটা তার ভালো লাগছে না, আসলে গন্ধটা তাকে অস্বস্তি দিচ্ছে না, কিন্তু ঘুমোতে পারল না অন্য কারণে। সারা রাতই টুকটাক শব্দ হতেই থাকলো। কখনো রান্নাঘরের পাতিল পড়ে যাওয়ার ঝনঝন আওয়াজ, কখনো বাথরুমের ছড়ছড় করে জল পড়ার শব্দ, কখনো ডাইনিং টেবিলের চেয়ারটা নড়ে উঠল যেন। রঞ্জন ভয় পেল না, যদিও প্রতিটা শব্দ ভয়ের। স্পষ্ট বোঝা যাচ্ছে ঘরের ভেতর কেউ যেন ঘুরে বেড়াচ্ছে। রঞ্জন শুয়ে শুয়ে ভাবছে, কে সে? পরদিন অফিসে যাওয়ার সময় আবার সিঁড়ির নিচে বাড়িওয়ালার সঙ্গে দেখা। তিনি গেটের কাছেই দাঁড়িয়ে আছেন। রঞ্জনের মনে হলো তাকে ধরার জন্যই বুঝি বাড়িওয়ালা দাঁড়িয়ে। বাড়িওয়ালা জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? রঞ্জন বলল না, বলে দিয়েই সে চলে যেতে চাইছিল, কিন্তু পারল না। বাড়িওয়ালা আবার জিজ্ঞেস করলো, পানির কোনো সমস্যা? রঞ্জন বলল, না না, সব ঠিক আছে। কথাটা শেষ না হতেই বাড়িওয়ালা নিজে থেকেই বলতে শুরু করলো, জানতাম হবে না। পানির সমস্যা আমার বাসায় কখনো হবে না। ওই যে বললাম কালকে, আমি ওয়াসার মূল লাইন থেকে 1/2 ইঞ্চি পাইপ কানেকশন নিয়ে এসেছি আমার বাসা পর্যন্ত। এতে করে পানির স্পিড বেড়ে গেছে। পানির ফ্লো রেট ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি। আপনার কি সায়েন্স ছিল? রঞ্জন এবার আর চুপ করে না থাকতে পেরে বলল, জি, আমি ফিজিক্সে মাস্টার্স করছি। বাড়িওয়ালা বেশ খুশি হয়ে বলল,
ওহো, তাহলে তো আপনি সব বুঝবেন, এ তো পুরোই ফিজিক্স। লোকটা পানি নিয়ে আরও কিছুক্ষণ বকবক করলো। রঞ্জন দু একবার ঘড়ির দিকে তাকালো, তাতেও লোকটা বুঝল না যে রঞ্জনের দেরি হচ্ছে। 20 মিনিট পর ছাড়া পেল রঞ্জন। ছুটল বাস ধরতে, তার জন্য মোড়ের মাথায় অফিসের বাস দাঁড়াবে। আজ বেশ দেরি হলো, হয়তো বাসটা চলে গেছে, কে জানে। অফিসে পৌঁছে কাল রাতের বিষয়টা নিয়ে অনেকক্ষণ ভাবল। সে একটা এনজিওতে আছে, আজ সেরকম কোনো কাজের চাপ নেই। গত রাতের ব্যাপারটা কি তার দীপাকে বলা উচিত, যে তাদের বাসায় হালকা ভূতের উপদ্রব শুরু হয়েছে? ঘরের ভেতর ভূত ঘোরাঘুরি করছে, নানা শব্দ হচ্ছে। এ সমস্ত ভেবেই তার দিনটা পার হয়ে গেল, কিন্তু সে নিপাকে ফোনে কিছুই জানালো না। তবে রাত্রে বাসায় এসে সত্যিই ভূত দেখল রঞ্জন। ঘরের ভেতর ভূত না, তার সুন্দরী স্ত্রী নিপা ঘুরে বেড়াচ্ছে। রঞ্জন তো অবাক, বলে তুমি? নিপা বলে হ্যাঁ আমি। তো অবাক হয়েছ? রঞ্জন বলে অবশ্যই, অবাক হব না, তোমার তো বিয়ের পর আসার কথা। নিপা বলে আমার বিয়ে তো হয়ে গেছে, বলো বাদলের বিয়ে। রঞ্জন হাসতে হাসতে বলল ওই আর কি, বাদলের বিয়ের পর আসার কথা। নিপা বলে না না, চলে এলাম। কাল রাতে জানো তোমায় নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি, তাই চলে এলাম। রঞ্জন বলে কি স্বপ্ন? নিপা বলে না না, বাজে স্বপ্ন বলতে নেই। রঞ্জন বলে আহ বলোই না, খারাপ স্বপ্ন বললে দুর্বল হয়ে যায়। নিপা বলে সত্যি? রঞ্জন বলল তাই তো ছোটবেলা থেকে শুনতাম, মা তো তাই বলতেন যে খারাপ স্বপ্ন দেখলে বাবা বলে ফেল, সব কেটে যাবে। নিপা বলে আচ্ছা তাহলে বলি। জানো তো কাল রাতে দেখলাম তুমি নাকি এই বাসায় আত্মহত্যা করেছো, মানে 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 সুইসাইড। তাই চলে এলাম, মন টিকলো না। এসে বাড়িওয়ালা চাচার সাথে পরিচয় হলো, উনি ডুপ্লিকেট চাবি দিয়ে বাসা খুলে দিলেন। ওনার সঙ্গে অনেক কথা হলো, বেশ ভালো মানুষ, আমাকে চা খাওয়ালেন। তার স্ত্রী নাকি দেশে গেছে, ছেলেমেয়েরা সব বিদেশে। রঞ্জন বলল এত গল্প হলো, উনি 1/2 ইঞ্চি পানির পাইপ নিয়ে লেকচার দেননি? নিপা অবাক হয়ে গেল, বলল মানে সেটা আবার কি? তবে জানো তার বড় মেয়ে নাকি এ বাসায় মারা গিয়েছিল, সে কথা আমাকে বলল, আর তার কবর দেখালো। রঞ্জন বলল কবর কিভাবে দেখালেন? নিপা বললে ওই যে তুমি যে জানলাটা বন্ধ করে রেখেছিলে সেটা খুলে। রঞ্জন অবাক, বলল উনি নিজে জানলা খুললেন? নিপা বলল হ্যাঁ, কেন গো? রঞ্জন বলল না মানে আমাকে তো দেখাননি, তাই বলছিলাম। নিপা বলল না না, লোকটা ভালো, তবে একটু বেশি বকবক করে। রঞ্জন খেয়াল করলো জানলাটা তখনও হাট করে খোলা, বাড়িওয়ালা নিজেই খুলে দিয়ে গেছে। তখন খোলাই থাক না, কাঁঠাল চাপা ফুলের গন্ধ এখন আর আসছে না। সে রাতে দুজনে মিলে আরও কিছু গোছগাছ করলো, সময়টা কাটলো বেশ। অনেক রাতে নিজেদের নূতন বাসায় নিপার রান্না করা ভাত ডাল আর ডিম ভাজি খেয়ে দুজনা ঘুমোতে গেল। ঘুমানোর আগে নিপার আবার চা খাওয়ার অভ্যেস, চা না খেলে নাকি ঘুম আসে না, ফলে রঞ্জনকেও খেতে হয়। দুজনে চা খেতে খেতে ফের সেই স্বপ্নের গল্পে ফিরে গেল। চা খেতে খেতে নিপা বলল আচ্ছা এরকম বাজে স্বপ্ন কেন আমি দেখলাম বলো তো? রঞ্জন বলল আমি কি করে বলবো, হয়তো তোমার অবচেতন মন চাচ্ছে আমি আত্মহত্যা করি। নিপা বলল ধুত, কী সব ফালতু কথা বলো। রঞ্জন হা হা করে হেসে উঠল, বলল না না কিছু মনে করো না, ঠাট্টা করলাম। আসলে কি জানো, মানুষের অবচেতন মন সব সময় মানুষকে সাহায্য করে, কিন্তু শুধুমাত্র খুন করার সময় বিট্রে করে। নিপা বলল মানে? রঞ্জন বলল যেমন ধরো আত্মহত্যা করা, এটাও কিন্তু একটা খুন, নিজেকে নিজে খুন করা আর অন্যকে খুন করাও খুন। এই সিদ্ধান্ত যখন একটা মানুষ নেয়, যেমন ধরো তোমাকে উদাহরণ দিই, ধরো একটা লোক, তার নাম জামাল, সে ঠিক করলো কামালকে খুন করবে।
নিপা বলল, কেন খুন করবে? রঞ্জন বলল, আহা, ধরোই না, কোনো কারণে খুন করবে? পরকীয়া বা প্রেম ভালোবাসার কোনো ব্যাপার ছিল? সব কিছুই কিন্তু নারী। এখন জামাল জানে খুন করে ধরা পড়লে কিন্তু এদেশের আইন তাকে ফাঁসি দেবে। এটা জেনেও সে কামালকে খুন করার সিদ্ধান্ত নিল। কেন জানো? সে ভেবেছিল শেষ পর্যন্ত সে কাজটা কমপ্লিট করে পারফেক্টলি কামালের লাশটা গুম করতে পারবে, এটা নিশ্চিত। এবং তার কিছুই হবে না। ঠিক তখনই তার অবচেতন মন সাপোর্ট দেয়, হ্যাঁ তুমি পারবে। এবং তখনই সে খুন করে ফেলে এবং পরে পুলিশের হাতে ধরা খায়। তার মানে কি অবচেতন মন তাকে বিট্রে করলো না? কথাগুলো শুনে অবাক হয়ে নিপা বলল, এটা আবার তুমি কোথায় পেলে? রঞ্জন বলে, এটা আমি একটা মনোবৈজ্ঞানিক টাইপের বইয়ে পড়েছিলাম অনেক আগে। লেখক অবশ্য বিখ্যাত কোনো মনোবিজ্ঞানী ছিলেন না, তবে বিষয়টা হতেও পারে। আমারও তাই মনে হয়েছে। সাবকনসাস মাইন্ড অন্তত খুনের ব্যাপারে সব সময় বিট্রে করে। নিপা এবার হাসতে হাসতে বলল, এসব কথা যে বিশ্বাস করে সে নিজেই একটা সাইকো। রঞ্জন বলল, তার মানে তুমি আমাকে সাইকো বলছো? নিপা বলে, হতেও পারে। আমি আর কতটুকু চিনি তোমায়? মাত্র তো 2 বছর হলো বিয়ে হয়েছে। রঞ্জন খানিকটা থেমে তার দিকে আবেগ ঘন চোখে বলল, প্রেমের সময়টা হিসেব করবে না? নিপা বললে, ও, প্রেম করেছিলাম বুঝি, বলেই সে চোখ টেপে। নিপা বলে, বেশ, তাহলে আমি একটা সাইকো টেস্ট জানি, চলো তোমায় একটা সাইকো টেস্ট করি, দেখি তুমি সত্যি সাইকো কিনা। রঞ্জন হাই তোলে, বলে, বেশ, যা করার করো, তবে জলদি, ঘুম পাচ্ছে। নিপা বলল, আমার কথাটা মন দিয়ে শুনে প্রশ্নের উত্তর দাও। এক বাড়িতে একজন মহিলা মারা গেলেন। মহিলার 2টো মেয়ে। তো মারা যাওয়া বাড়িতে বহু আত্মীয় স্বজন এসেছে, এটাই নিয়ম। সবাইকে সবাই চেনেও না। তো বড় মেয়ে হঠাৎ দেখে অসম্ভব রূপবান এক তরুণ বসে আছে সোফায়। ওই তরুণকে বড় বোন চিনতেই পারল না, কিন্তু সে অপলক চোখে তার দিকে তাকিয়ে রইল। কে এই তরুণ? কি তার পরিচয়? সে তাদের কীরকম আত্মীয়? বসে বসে সে একথাই ভাবছে। ইচ্ছে হলো একবার গিয়ে পরিচয় করার, কিন্তু মরা বাড়িতে শোকের মধ্যে এটা অসম্ভব। তাই সেই পরিবেশ সে পেল না। তার ঠিক 1 বছর পর ওই বাড়িতেই ছোট বোনটা খুন হলো। এখন বলো তো খুনি কে? রঞ্জন হাসতে হাসতে বলল, বাবা, খুব সিম্পল, ওর বড় বোন। নিপা বলল, কিভাবে? রঞ্জন বলল, বড় বোনের সেই রূপবান ছেলেকে আবার দেখতে ইচ্ছা হয়েছিল, তাই খুনটা করলো। তাহলে মরা বাড়িতে ওই রূপবান ছেলেটা আবার আসবে? নিপা অবাক হয়ে তাকিয়ে রইল রঞ্জনের দিকে, ফিসফিস করে বলল, তুমি তো সাইকো টেস্টে 10-এ 10 পেলে। তুমি সত্যিই একটা সাইকো। এভাবে আনন্দের মধ্যে ভালোই চলছিল ওদের দিনগুলো। মালিটোলার 3 নম্বর গলির দোতলা বাসাটায় তাদের নূতন সংসারে। ঢাকা শহরে এরকম একটা বাড়ি দেখাই যায় না। চারিদিকে উঁচু বাউন্ডারি দেওয়া একখানি সবুজ ঘাসের ফালিয়ালা এক টুকরো ফাঁকা জায়গা। সেখানে আবার ছোট্ট একটা কবর। কবরের ওপরেই দোতলায় রঞ্জনদের জানলাটা এখন সবসময় খোলাই থাকে। এই ঘটনার পর কাঁঠাল চাপার গন্ধ আর কখনো পায়নি রঞ্জন। নিপাও না। নিপাকে এসব বিষয়ে সে কিছু বলেই ওঠেনি। দরকার কি, তারা তো ভালোই আছে। এখন রঞ্জনের মনে হয়, হতে পারে ওই দিনের শব্দগুলো ছিল ধেড়ে ইঁদুরের কারসাজি। ঢাকা শহরে আজকাল নাকি বড় বড় ধেড়ে ইঁদুরের আমদানি হয়েছে। আগে তো এসব কথা জানতই না রঞ্জন। তবে হঠাৎ একদিন তীব্র কাঁঠাল চাপা ফুলের গন্ধে ঘুম ভেঙে গেল রঞ্জনের। চোখ খুলে দেখে পাশে নিপা নেই। সে উঠে বসে, বাথরুমের দিকে তাকায়। বাথরুম খোলাই, তার মানে বাথরুমেও নিপা নেই। তাহলে নিপা কোথায়? সে হঠাৎ ধরফর করে উঠে বসল।
উঠে সে শুনতে পায় নিপা যেন কারু সঙ্গে ফিসফিস করে কথা বলছে। ধক করে ওঠে রঞ্জনের বুকটা। এই প্রথম সে ভয় পেল। সারা শরীর তার শিরশির করতে লাগলো। সে এসে দেখে নিপা ফ্রিজের দরজা খুলে দাঁড়িয়ে আছে। ফ্রিজের আলো নিপার ওপর এসে পড়েছে। ওখানে দাঁড়িয়েই নিপা যেন কথা বলছে কারুর সঙ্গে, যেন ফ্রিজের ভেতরে কেউ বসে আছে। ফ্রিজের ভেতর থেকে ফর্সা একটা হাত দেখতে পেল রঞ্জন, যেটা ফ্রিজের দরজা ধরে আছে। ওদের কিছু স্পষ্ট কথা শুনতেও পেল। নিপা বলছে, তোমার কি শীত লাগে না? কেউ একজন ভেতর থেকে বলছে, না, ওখানে অনেক শীত, আমি অভ্যস্ত। কথাটা যেন একটা বাচ্চা মেয়ের গলা। এগুলো শুনে টলতে টলতে রঞ্জন বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সে টের পেল এই গরমেও সে থরথর করে কাঁপছে। তারপর তার আর কিছু মনে নেই। ঘুম ভাঙল নিপার ডাকে। বলল, এই ওঠো, অফিস যাবে না? কটা বাজে জানো? 9:30। কথাটা শুনেই লাফ দিয়ে উঠল রঞ্জন। বলে, বলো কি, এতক্ষণ ডাকুনি কেন? হঠাৎ তার মনে হলো কাল রাতের ব্যাপারটা হয়তো স্বপ্নই ছিল। নাস্তা খেয়ে ফ্রিজের দিকে ছুটল রঞ্জন। বরফ দিয়ে 1 গ্লাস ঠান্ডা পানি খাওয়া তার পুরনো অভ্যেস। বেরোনোর আগে সে প্রতিদিন খায়। সঙ্গে সঙ্গে পেছন থেকে তীক্ষ্ণ কণ্ঠে নিপা চিৎকার করে উঠল, কই যাচ্ছ? অবাক হয়ে ঘুরে দাঁড়ালো রঞ্জন। বলল, ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাবো। নিপা বলে, খবরদার, তুমি ফ্রিজে হাত দেবে না, আমি দিচ্ছি। বলে শান্ত ভঙ্গিতে ফ্রিজ খুলে জলে বরফ মিশিয়ে দিল। রঞ্জনের ভুলও হতে পারে। তার মনে হলো নিপার চোখ দুটো যেন লাল, জ্বলছে, বেশ ভালো লাল। সেদিন অফিস থেকে ফিরতে অনেকটা রাত হয়ে গেল। দেখে গেটের কাছে বাড়িওয়ালা দাঁড়িয়ে। রঞ্জন জিজ্ঞেস করে, আপনি এই ঠান্ডায় দাঁড়িয়ে আছেন কেন? বাড়িওয়ালা বলে ওঠে, ঠান্ডা কই, এবার তো ঢাকায় ঠান্ডাই পড়ল না এখনো। রঞ্জন বলল, তা অবশ্য সেরকম পড়েনি, তবে আপনার তো বয়স হয়েছে, গরম কিছু গায়ে দেওয়া উচিত। বাড়িওয়ালা বলে, আপনাদের কোনো অসুবিধে হচ্ছে না তো? রঞ্জন সাথে সাথে বলে ওঠে, না না, কোনো অসুবিধে নেই, আপনি ভেতরে যান। বাড়িওয়ালা আবার বলে ওঠে, পানির সমস্যা হচ্ছে? রঞ্জন বলে, না না। বাড়িওয়ালা বলে, বলেছিলাম না, 1/2 ইঞ্চি পাইপ বসিয়েছি আমি। ওই 1/2 ইঞ্চি ডায়ামিটারের পাইপের ভেতরের পানির ফ্লো সব সময় এক থাকে। পাইপের ভেতর পানি তো আর অদৃশ্য হবে না। পাইপের এরিয়া যদি বাড়ে, তাহলে কিন্তু পানির ভেলোসিটি কমে যাবে। বুঝতে পারছেন নিশ্চয়ই? আপনার কি সায়েন্স আছে? রঞ্জন হঠাৎ বলল, কিছু মনে করবেন না, আপনার মেয়ে কিভাবে আত্মহত্যা করেছিল? বাড়িওয়ালা কথাটা শুনে থমকে গেল, মাথা নাড়ল, তারপর বলল, মেয়েটা বড় অদ্ভুতভাবে আত্মহত্যা করেছিল জানেন। 1 গাদা ইঁদুর মারার রেটম বিষ খেয়ে ফ্রিজের ভেতর বসেছিল। চিন্তা করতে পারেন আপনারা? এক কাজ করুন, বাড়িটা ছেড়ে দিন। রঞ্জন বলে, কেন? বাড়িওয়ালা ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে, আপনার স্ত্রীকে বাঁচাতে চাইলে বাড়িটা ছেড়েই দিন। আমার বাড়িটা ভালো না, মেয়েটা সব সময় সমস্যা করে। আগের ভাড়াটিয়া স্ত্রীও আত্মহত্যা করেছিল। হঠাৎ রঞ্জনের মনে হলো তার মাথাটা বুঝি ঘুরছে। কাল নিপা 1 গাদা রেটম বিষ কিনে এনেছিল। বাসায় নাকি ইঁদুর আছে। রঞ্জনের মনে হলো এখনই ছুটে যেতে হবে তাকে ওপরে, না হলে নিপাকে সে বাঁচাতে পারবে না। তার হাতে একদম সময় নেই, কিন্তু তার পা দুটো যেন তার কথা শুনছে না, মাটির সাথে গেঁথে গেছে। মাথার ভেতরটা একদম ফাঁকা, গাটা গুলিয়ে বমি আসছে। এমনটা তার হচ্ছে কেন? হঠাৎ করে শরীরটা যেন তার খারাপ হয়ে উঠল। বাড়িওয়ালা তখন ফের বলতে শুরু করেছে, বুঝলেন রঞ্জন সাহেব, আমি কিন্তু 1/2 ইঞ্চি পাইপ দিয়েছি।
ওয়াসার মেন লাইন থেকে ডাইরেক্ট কানেকশন আমার বাসা পর্যন্ত। পানির ফ্লো রেট ইকুয়াল টু এরিয়া ইন্টু ভেলোসিটি। আপনার কি সায়েন্স ছিল? রঞ্জনের মনে হতে লাগলো বাড়িওয়ালার 1/2 ইঞ্চি ব্যাসের পাইপের ভেতরে সে নিজেই ঢুকে গেছে। সেটা অবশ্য এখন আর 1/2 ইঞ্চি না, মানুষ সমান তার ডায়ামিটার। ভেতরে কোনো পানি নেই, তবে স্যাঁতসেঁতে। রঞ্জন এগিয়ে যাচ্ছে সেই পাইপ ধরে। সে যেন ভেসে ভেসে একভাবে যাচ্ছে। আঁকা বাঁকা পাইপ দিয়ে পাইপের গাটা কেমন যেন ভেজা, এবড়ো খেবড়ো। কেউ একজন পেছন থেকে ফিসফিস করে বলছে, রঞ্জন আর যেও না, থামো থামো, রঞ্জন আর যেও না, থামো থামো। রঞ্জন ভাবে, গলাটা কার, নিপার নাকি তার মৃত মায়ের? তখনই বসে পড়ে হড়হড় করে বমি করল রঞ্জন। বাড়িওয়ালা চেঁচিয়ে উঠল, এটা কি, এটা এটা কি হলো আপনার? এই, কে আছো, কে আছো, ওনাকে ধরো ধরো। রঞ্জন দূরে একটা অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পেল। অ্যাম্বুলেন্সটা ছুটে আসছে না যাচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না। সেই সঙ্গে পেল তীব্র কাঁঠাল চাপা ফুলের একটা গন্ধ। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।